14 আর্টিকেল 16 আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেট করে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বোঝা গেল ব্যাপারটা। তার মানে কোনগুলো অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে? যেগুলো ম্যানিপুলেটেড অ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট, এক্সপায়ারি অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো আর্টিকেল 14 আর্টিকেল 16 কে ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তার জন্য সাফিস ইট টু সে, যথেষ্ট এটা বলার যে অ্যাপয়েন্টমেন্ট দ্যাট হ্যাভ বিন মেড ইন ভায়োলেটিং আর্টিকেল 14 and 16 আর ডিক্লার্ড অ্যাজ ক্যান্সেলড। এই পয়েন্টটা হচ্ছে এই ভিডিও কন্টেন্টের মূল বিষয়। আপনাদের সমস্ত যে কোয়ারিজ, যে কনফিউশন, সেগুলোর উত্তর এই পয়েন্টে। দ্য ভার্ডিক্ট অফ দ্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ বিন ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ, and I myself also interpreted it on the very day when it is issued from the Kolkata High Court official website. But from yesterday onwards, there were certain international rumors being spread or being made by the biased minded interpreters. This is why I came again to make you convinced about the fact that the entire panel will not be get cancelled, though it has been mentioned in several times in the verdict the entire panel is cancelled. But you have to understand the underlying meaning of the statement in the light of the entire observations or the entire verdict. Without going between the lines of the entire verdicts, you cannot decipher a single line or the single statement. You understand my words? Yes, আমি সেই ব্যাপারটাই আজকে ভালো করে খোলাসা করে বলবো। এন্টায়ার ভার্ডিক্টটা আমি পড়েছি, আমি সঙ্গে সঙ্গেই এটা ইন্টারপ্রেট করেছি, সবাইকে আশ্বস্ত করেছি যে যারা যোগ্য তারা ঠিক রিপ্যানেল হবে বেসড অন দ্য স্ক্যান্ড OMR which were proved to be valid by CBI, by the authority, NISA authority, by even SSC and by division bench. So if the OMRs, scanned OMRs are believed to be valid or are proved to be valid, then why there will be any chance to take re-exam, re-interview and re-panel? It's a matter of thought, matter of thinking, so this is why আমি সেই ব্যাপারটাই নিয়ে আজকে আরো আপনাদেরকে আশ্বস্ত করছি যে পুরো প্যানেলটা ক্যান্সেল করার কোনো কথা নেই। ইনডাইরেক্ট মিনিং লুকিয়ে আছে, হিডেন কিছু মিনিং লুকিয়ে আছে, এবং সেগুলোই আমি আজকে ডেসিফার করব আমার এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে। লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন যাতে আপনারা শান্তিপূর্ণভাবে নিজের যোগ্যতার উপর বিশ্বাস করে আপনি বা আপনারা থাকতে পারেন এবং কোনোরকমভাবে প্যানিক যাতে না হন। ঠিক আছে, প্যানিক হবেন না এবং রিমর্স ছড়াবেন না, এটাই আমার কথা। কেননা এটা খুব একটা ডার্ক অধ্যায়, খুব প্রিক্যারিয়াস টাইমস। সো ইন দিস প্রিক্যারিয়াস টাইমস উই নিড টু বি ইউনাইটেড, উই নিড টু বি well aware of the facts, we need to be choosy amidst the facts, ample of facts circulated in and around through the social media, through the news media, through the print media. This is why you need to be choosy which content you
শুড বিলিভ হুইচ কন্টেন্ট ইউ শুড নট বিলিভ। যারা কন্টেন্ট বানায় পুরো ভার্ডিক্টের উপর বেস করে তাদেরকে বিশ্বাস করতে হবে একদম। বেশি সময় নষ্ট না করে আমি শুরু করছি। আমি ডাইরেক্ট এখানে আসবো ইস্যুতে। আগের কন্টেন্টস, প্রিফেস, কন্টেনশনস এগুলো বাদ দিচ্ছি, আগের ভিডিও তোমরা দেখতে পারো। ইস্যুতে আমি চলে আসছি। 118 নম্বর প্যারা, 9টা পয়েন্টের উপর ইস্যু করা হয়েছে। 9টা পয়েন্ট কি কি? এখান থেকে শুরু হচ্ছে আমাদের পুরো প্যানেল প্রক্রিয়ার তার যে ভবিষ্যৎ তার উপর, ঠিক আছে। রাইভাল কন্টেনশনস এগুলো কনসিডারেশনের জন্য ডেলিনেট করেছে। কি কি? ডাজ দ্য ডিভিশন বেঞ্চ হ্যাভ জুরিসডিকশন টু হিয়ার অল দ্য রিট পিটিশনস অ্যান্ড ইস আপিল লিস্টেড বিফোর ইট। আচ্ছা, ডিভিশন বেঞ্চের কি জুরিসডিকশন আছে সমস্ত রিট পিটিশনগুলো শোনার এবং এগুলোর আপিল সামনে রাখার? আচ্ছা, আর দ্য রিট পিটিশনার্স maintainable at the behest of unsuccessful candidates who has filed the writ petition subsequent to the expiry of the validity period of the panel? আচ্ছা, রিট পিটিশনার কি এই জিনিসটা মেনটেনেবল হবে আনসাকসেসফুল ক্যান্ডিডেটের হয়ে যেগুলো প্যানেল এক্সপায়ার হওয়ার পর ফাইল করা হয়েছিল? আচ্ছা, ক্যান অ্যাপয়েন্টমেন্টস বি মেড সাবসিকুয়েন্ট টু দ্য এক্সপায়ারি অফ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল? অ্যাপয়েন্টমেন্ট কি এক্সপায়ারি প্যানেল হওয়ার পর কি করা যায়? ইজ দ্য সার্টিফিকেট ডেটেড সেপ্টেম্বর 19, 2022 ভ্যালিড অ্যান্ড অ্যাডমিসেবল ইন এভিডেন্স? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা। যে সার্টিফিকেটগুলো অ্যাফিডেভিট করে জমা দেওয়া হয়েছে সিভিআর দ্বারা বা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ইনস্টিটিউশনের দ্বারা বা স্টেক হোল্ডারদের দ্বারা রিলেটেড টু গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার, ওএমআর সিট উদ্ধার, ঠিক আছে, নাইসা এবং স্ক্যানটেকের ব্যাপারে তথ্য উদ্ধার, এইগুলো এভিডেন্স কি ভ্যালিড? যে এফিডেভিট আকারে জমা দেওয়া হয়েছে সার্টিফিকেটগুলো। শুড দ্য ওএমআর সিটস অ্যাভেলেবল ইন দ্য সিলেক্টেড ইন দ্য সিজড হার্ড ডিস্ক বি আপলোডেড ইন দ্য সার্ভার অফ এসএসসি টু কম্পেয়ার উইথ দ্য ফাইনাল লিস্ট স্টোরড দেয়ারিন? আচ্ছা, ওএমআর সিটসগুলো কি অ্যাভেলেবল আছে ইন দ্য সিজ হার্ড ডিস্ক এবং সেগুলো যে আপলোডেড হয়ে আছে ইন দ্য এরর অফ এসএসসি ইন দ্য সার্ভার অফ এসএসসি টু কম্পেয়ার উইথ দ্য ফাইনাল লিস্ট স্টোরড দেয়ারিন? ফাইনাল লিস্টের সঙ্গে স্টোর যে এসএসসির সার্ভারে আছে তার সঙ্গে কি ম্যাচিং হচ্ছে, ঠিক আছে, বা অ্যাভেলেবল আছে? Should any reliance be placed upon the data stored in the seized hard disk to terminate the service of an employees? আচ্ছা, কোনো ভরসাস্থল প্লেস আছে কি ডেটার উপর বেস করে পুরো প্যানেলটাকে টার্মিনেট করার বা কোনো এমপ্লয়িজের সার্ভিস টার্মিনেট করার? ক্যান দ্য রিকমেন্ডেশন বি উইথড্রন বাই এসএসসি উইদাউট হিয়ারিং দ্য অ্যাপয়েন্টি? এসএসসি কি কোনো রিকমেন্ডেশন উইথড্র করতে পারে 17C রুলস অনুযায়ী সেই অ্যাপয়েন্টের শুনানি না শুনে? Whether revocation of recommendation under Rule 17 by SSC is valid or not? 17C আন্ডারে যে রুলস এসএসসি ক্রিয়েট করেছে কোনো অ্যাপয়েন্টমেন্টকে গ্রান্ট করার জন্য বা অ্যাপয়েন্টমেন্টকে রিভোক করার জন্য, সেটা কতটা ভ্যালিড? ইজ টু হোয়াট রিলিফ অর রিলিফস আর দ্য পার্টিস টু দ্য অ্যাপিলস অ্যান্ড রিট পিটিশনস এন্টাইটেল টু? কোন রিলিফ পার্টিস বা স্টেক হোল্ডার্সরা এন্টাইটেল পাওয়ার যোগ্য? তো এই 9টা পয়েন্টের পরিপ্রেক্ষিতে পুরো জুরিসডিকশন, ঠিক আছে। এবার জুরিসডিকশনের এখানে ডেটেড নভেম্বর 9, 2023 যে সুপ্রিম কোর্ট যে ফি দিয়েছিল ডিভিশন বেঞ্চে, তারপর থেকে শুরু হচ্ছে আমাদের হিয়ারিং, কাউন্টার হিয়ারিং, ঠিক আছে। এবার এর সব কিছুর পিছনে আমাদের সাবসিকুয়েন্ট ইন দ্য অর্ডার ডেটেড 122 নম্বর 9, 2023 দ্য চিফ জাস্টিস হ্যাড by an order of assignment dated November 16, 2023 assigned the matters to the division bench which is as follows. মানে সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চকে ফিরিয়ে দেয়, যেটা অ্যাজ ফলোজ এভাবে সুপ্রিম কোর্টের কোর্টটাকে দেওয়া হয়েছে। ওকে, এবার জুরিডিকশন গেল অ্যাবাউট দ্য প্রোমালগেশন অ্যাবাউট দ্য পাওয়ার অ্যান্ড প্রোক্লেমেশন অফ হাই কোর্ট ইন ফলোয়িং দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এবার মেনটেনেবিলিটি ব্যাপারটা আমাদের জানা দরকার, কেননা মেনটেনেবিলিটির উপর বেস করেই পুরো প্যানেলটাকে এখনো ভ্যালিড হিসাবে মানে প্রমাণিত করার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে মেনটেনেবিলিটি 128, 130 এগুলো সমস্ত ডিলে, ল্যাচেস, অ্যাকুইজেন্স অফ দ্য প্যানেল, মানে ব্যাপারটা 3 বছর 4 বছর পর যে প্যানেলটার ভ্যালিডিটি থাকছে কি থাকছে না, এটার উপর বিভিন্ন রকমভাবে আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে এটা পয়েন্টে এসেছে যে প্যানেলটা ভ্যালিড। তার পিছনে আরেকটা কারণ আছে যে 165 নম্বর সিরিয়াল নম্বর ডিলে এক্সপেক্টস নিডস কনসিডারেশন ফ্রম দ্য কোভিড পার্সপেক্টিভ অলসো। মেনটেনেবিলিটি ব্যাপারটা এখানেই
লুকিয়ে আছে। যে ডিলে অ্যাসপেক্ট নিডস কনসিডারেশন ফ্রম দ্য কোভিড পার্সপেক্টিভ। Entire country went into lockdown for a considerable period in 2020-2021. The selection process had culminated just prior to the onset of the COVID lockdown. Therefore, to hold the time period lost due to the COVID lockdown as against the repeat petitioners as they had been unsuccessful would be a travesty of justice. যদি কোভিড পিরিয়ডের উপর বেস করে কোভিডের টাইমটাকে যদি ধরে নেওয়া হয় তাদের লিগাল টাইম হিসাবে, তাহলে এটা আনজাস্টিস হবে অ্যান্ড উড বি ট্রাভেস্টি অফ জাস্টিস, জাস্টিসের ট্রাভেস্টি হবে। সে তার উপর বেস করে মেনটেনেবিলিটি ইস্যুগুলোতে পরিষ্কার বলা আছে যে এই কেসটা চলবে এবং তাদের রিট পিটিশনগুলো যেগুলো অ্যাকসেপ্ট হওয়ার যোগ্য আফটার দ্য কোভিড পিরিয়ড যারা রিট পিটিশন করেছে তাদেরগুলো অ্যাকসেপ্ট হবে এবং সওয়াল জবাব হবে, কেননা তাদের রিট পিটিশনগুলো যথেষ্ট ভ্যালিড পয়েন্টের উপর ফাইল করা হয়েছে। ওকে, হয়ে গেল। তাহলে এবার মেনটেনেবিলিটিতে 147 পয়েন্টে বলা আছে নো অ্যাপয়েন্টমেন্ট ক্যান বি মেড আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাজ দ্য প্যানেল ইজ নট এ পেরেনিয়াল রিজার্ভার ফর অ্যাপয়েন্টমেন্টস, হেন্স আর্টিকেল 14 and 16 আর ভায়োলেটেড। আমি আর্টিকেল 14 আর 16 এর কথা মেনশন করলাম। এবার আপনারা দেখবেন যে আর্টিকেল 14 এবং 16 এর উপর বেস করেই পুরো রায়টাকে দিশা দেখানো হচ্ছে এবং এর উপরই বেস করে রিপ্যানেল হবে বেসড অন দ্য স্ক্যান অর ডুপ্লিকেট OMR সিটস হুইচ আর প্রুভ টু বি ভ্যালিড। ঠিক আছে, ওকে। এবার এখানে আমি বলে রাখি 240-এ টেবিল অফ ইরেগুলারিটিস অ্যাডমিটেড বাই SSC যে ইরেগুলারিটিসগুলো করেছে সেগুলো অ্যাডমিট করেছে। 240 নম্বর প্যারাতে টেবিল দিয়েছে যেখানে 4টে ক্যাটাগরিতে কতগুলো ইরেগুলারিটি হয়েছে এবং তার নাম্বার কতগুলো সেগুলো পরিষ্কার SSC দিয়েছে। 271 নম্বরে প্যারাতে ডেট অফ এক্সট্রা অ্যাপয়েন্টমেন্টস, ডেটা অফ এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট কতগুলো হয়েছে ভ্যালিড বা লিগাল অ্যাপয়েন্টমেন্টের বাইরে, সেগুলো ডেটা এখানে তুলে ধরেছে 271। তো আপনারা 240 এবং 271 এই প্যারাগুলো ভালো করে গো থ্রু করতে পারেন আরো ব্যাপারটাকে পরিষ্কার হওয়ার জন্য যে কারা কারা বাদ যাবে। ঠিক আছে, টোটাল 8,000 কি 9,000 এরকম ক্যান্ডিডেট আছে যারা বাদ যাবে এবং যাদের উপরেই ধার্য করা হয়েছে পুরো পেনাল্টিটা 12% সুদ সমেত। ওকে, এবার আমরা চলে আসি ফাইন্ডিংস অন মেনটেনেবিলিটিতে 275 থেকে 283। এখানে পুরোপুরি বলা আছে যে আমাদের যে প্যানেলটা সেই প্যানেলটা যে অ্যাপয়েন্টমেন্ট আফটার দ্য এক্সপায়ারি প্যানেল আর নাল অ্যান্ড ভয়েড, অনলি অ্যাপয়েন্টমেন্ট আফটার দ্য এক্সপায়ারি প্যানেল আর নাল অ্যান্ড ভয়েড, বাকি পুরো প্যানেলটার ব্যাপারে কিছু বলা হয়ে ওঠেনি। ঠিক আছে, এইটুকুই। এবার আপলোডিং অফ দ্য OMR সিট 310 নম্বর ধারাতে বা প্যারাতে আমি আপনাদের ডাইভার্ট করছি। তার আগে 310-এর আগে আমাদের যে 305 নম্বর প্যারাতে আছে সেখানে পুরোপুরি অথেন্টিকেট করা হয়েছে যে OMR সিটসগুলো পুরোপুরি ভ্যালিড, কেননা OMR সিটের মধ্যে যে সাইন, যে মার্ক, যে ইন্ডিকেশনস, ইনভিজিলেটর সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার সবগুলো ট্যালি করে এখানে একটা টেবিল দিয়েছে যেখানে বার কোড, স্ক্যান নাম্বার, রোল নাম্বার, ভেনু কোড, বুকলেট সিরিয়াল নাম্বার, সাবজেক্ট কোড, ক্যাটাগরি, জেন্ডার, মিডিয়াম সমস্ত কিছু এবং আদার ইন্ডিকেশনস বা আদার স্পেশাল মার্কস এগুলো নিয়ে OMR সিটটাকে ভ্যালিডিটি করা হয়েছে, ভ্যালিড দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার 310 ওই OMR গুলো আপলোড করার ব্যাপারে বলছে 310 নম্বর ধারাতে প্যারাতে। দ্য অর্ডার অফ রিমান্ড ডেটেড September 9, 2023 has permitted uploading of OMR seats available in the seized hard disks upon a finding being returned with regard to the admissibility of the data contained in such hard disks. Having answered the issue with regard to the admissibility of such data in favor of the writ petitioners seeking uploading of such OMR seats in the server of SSC, the fifth issue tabulated in paragraph 9
Paragraph number no. XI-XII herein is answered by holding that the OMR seats available in the seized hard disks be uploaded in the server of SSC in order to compare the same with the final list available in the website of SSC. The direction of uploading is passed so that the transparency of the selection process or the lack of it is available in public domain. OMR seat আপলোড করার ব্যাপারে বলা হয়েছিল যাতে ট্রান্সপারেন্সি পুরোপুরি মেনটেন থাকে। এবার রিমেনিং ইস্যু যে বলছে যে 4 ক্যাটাগরিজের ক্ষেত্রে সিবিআই হ্যাড বিন অ্যাপয়েন্টেড টু ইনভেস্টিগেট উইথ সিট বিং constituted by the court. CBI has registered 4 cases and filed charge sheets and supplementary charge sheets. In the 4 cases, SSC has admitted manipulations, illegalities in issuance of recommendations. Appointments have been given by the board far in excess of the recommendation issued in respect of all 4 categories. The board could not have issued the appointment letters without the recommendation. রিমেনিং ইস্যুগুলো বলে দেওয়া আছে এবং অপশনস অ্যাভেলেবেল কি কি অপশন ছিল যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট টু দ্য ভ্যালিডিটি অফ দ্য প্যানেল। অপশনস অ্যাভেলেবেল 313-তে বলা আছে 3টা অপশনস আমাদের অ্যাভেলেবেল ছিল 313-তে। ফার্স্ট অপশন অলরেডি হাতের বাইরে চলে গিয়েছিল ততদিনে এই হিয়ারিং কাউন্টার হিয়ারিং এর পরে 3-4 বছরের মধ্যে। সেকেন্ড অপশন ছিল, সেকেন্ড অপশনটা ভালো করে জানার ব্যাপার আছে। সেকেন্ড অপশন কোঅপারেশন অফ এসএসসি স্টেট অ্যান্ড ইনবোর্ড নন কোঅপারেশন, এখানে মূল পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। এবং অপশন অফ সেপারেটিং দ্য গ্রেইন ফ্রম দ্য সাফ ছিল এসএসসির কাছে, যদি তারা কোঅপারেশন করতো তাহলে সেপারেটিং দ্য গ্রেইন ফ্রম দ্য সাফ, এখানে একটা ভালো মেটাফোর ইউজ করেছে ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস। সে যেটা হচ্ছে যে গ্রেইন বলতে এখানে শুদ্ধ যোগ্য ক্যান্ডিডেটদেরকে বোঝানো হচ্ছে এবং সাফ বলতে এখানে ভুসি বলতে এখানে অযোগ্য ক্যান্ডিডেটদেরকে বোঝানো হচ্ছে বা ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদেরকে বোঝানো হচ্ছে। তো এসএসসি বোর্ড স্টেটের হাতে যথেষ্ট সময় ছিল টু সেপারেট দ্য গ্রেইনস ফ্রম দ্য সাফ, বাট neither the board nor the SSC nor the state had given much concentration, much emphasis on this fact. Alright, this is why without having any other options at the hands of the investigating authority, only one option is left of cancelling all appointments in 4 categories selection process, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি তো মনে হচ্ছে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে টুইস্ট। 325 থেকে এসএসসি হ্যাড destroyed the original OMR seats ostensibly by keeping mirror image thereof in the server. এসএসসি OMR seat destroy করে দিয়েছিল, বলেছিল সার্ভারে কোনো কিছু মিরর ইমেজ না রেখে। সিবিআই কোনো মিরর ইমেজ পায়নি। These facts have effectively ruled out the exercise of shifting the grains from SUF. The non-corroborative stand of SSC, state and the board had added to the burden. এই ব্যাপারটাই আরো বিশেষ করে ব্যাপারটা জটিল করে দিয়েছে। 326, the entire selection process is shrouded by such mystery and such layers that it is difficult to fathom the quantum of illegalities performed. এতটাই গভীর আছে এই ইনইকুয়ালিটিস যে এটা খুব মুশকিল কতটা গভীর সেটা আন্দাজ করাটা। দ্যাট ইলিগালিটিস হ্যাড ভিসিটেড দ্য সিলেকশন প্রসেস এমএস নাইসি স্ট্যান্ড এস্টাবলিশড, এবং এমএস নাইসা যে টেন্ডার ওএমআর সি টেন্ডারওয়ালা যে ইনস্টিটিউট ছিল তারাও এটাকে এস্টাবলিশ করেছে এই ফ্যাক্টটাকে। ঠিক আছে, উই হ্যাভ ডিসকাসড দ্য ইলিগালিটিস সো ফার ডিসকভার্ড vitiating the selection process in course of our discussions herein and will tabulate the same hereafter. What has been produced by the selection process is not a serial comprising of grains and stuff capable of segregation, but a product unfit of human consumption. Fraud perpetrated and perpetuated by is a deep and pervasive. Any attempt to sieve the proverbial grain from the stuff would be an unprofitable exercise, prolonging the agony and would put the premium on dishonesty. যদি এভাবে করা হতো তাহলে গ্রেনগুলোকে সাফের সঙ্গে এতটাই মিলে গিয়েছিল যেটাকে সেপারেট করা খুব মুশকিল হয়ে গিয়েছিল। তার সঙ্গে এসএসসি বোর্ড এবং স্টেট নন কোঅপারেটিভ মুডে ছিল। তো সেই জন্য পুরো প্যানেলটাকেই আমাদের রিপ্যানেল করতে হচ্ছে, এবং যদি রিপ্যানেল করতে না হতো তাহলে এটা ডিসঅনেস্টি হতো এবং আরো ক্যাওস হতো আরো। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে exact number of persons who have benefited out of such manipulations and illegitimate illegalities in the selection process cannot be identified in its entirety.
Some have identification of such same in such that is respect of group D appointments 48% has been found. গ্রুপ ডিতে 48% আছে, তারপর লোয়ার স্কেল আছে বাকি ইগুলোতে। এবার থার্ড অপশন বলছে এখানে in such circumstances with the possibility of the second option of attempting to shift the grain from the soft becoming inconsequential, we are left with the only option of cancelling all appointments in the 4 categories of the selection process involved. বারবার বলছি আমি ক্যান্সেলিং এর ব্যাপারটা আসছে অ্যাপারেন্টলি, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে দেখি এবার। 333 we are therefore constrained to hold that since the entire selection process is vitiated, all appointments given thereunder are required to be cancelled. সমস্ত রিকোয়ার্ড টু বি ক্যান্সেল করার প্রয়োজন মনে হচ্ছে। অল অ্যাপয়েন্টমেন্টস গ্রান্টেড দেয়ার আর ডিক্লার্ড নাল অ্যান্ড ভয়েড। সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো যেগুলো দেওয়া হয়েছে সমস্তগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। এই পর্যন্ত ঠিক আছে। In view of our findings that the entire selection process is vitiated and the appointments granted therein has to be cancelled, issue number 6 need to be answered. Similarly, we need to detain ourselves in the facts and circumstances of the present case after having held that the entire selection process stands vitiated and the appointment is terminated. ওকে, ওই জন্য প্যারাগ্রাফ নম্বর 14, 15 এগুলো সমস্ত কিছু বলা হচ্ছে। দ্যাট হ্যাজ বিন গ্রান্টেড ইন ভায়োলেশনস অফ আর্টিকেল নম্বর 14 and 16 of the Constitution of India and nullify and void ab initio. Suffice it to say, এই পয়েন্টটা মনে রাখার বিষয় 334 নম্বর প্যারা। Suffice it to say, এটা যথেষ্ট কারণ বলা, appointments that have been granted in violations of article number 14 and 16. আমি যেটা বলেছিলাম এর আগে যে আর্টিকেল নম্বর 14 and 16 এর উপর বেস করে পুরো পেনাল্টার ভ্যালিডিটি নির্ভর করছে, এবং এই আর্টিকেল নম্বর 14 and 16কে হাতিয়ার করে প্যানেলটাকে কিভাবে বাঁচিয়ে রাখা সম্ভব সেটাও এখানে বলে দিয়েছে। Sufficient to say that appointments that have been granted in violations of Article 14 and 16 of the Constitution of India are nullified and void ab initio. সঙ্গে সঙ্গে from the beginning, from the right of this time. এই পয়েন্টটা হচ্ছে এই ভিডিও কন্টেন্টের মূল বিষয়। আপনাদের সমস্ত যে কোয়ারিজ, যে কনফিউশন, সেগুলোর উত্তর এই পয়েন্টেই আছে যে অ্যাপয়েন্টমেন্ট দ্যাট হ্যাভ বিন গ্রান্টেড ইন ভায়োলেশনস অফ আর্টিকেল 14 আর আর্টিকেল 16, আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেট করে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বোঝা গেল ব্যাপারটা। তার মানে কোনগুলো অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে? যেগুলো ম্যানিপুলেটেড অ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট, এক্সপায়ারি অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো আর্টিকেল 14 আর্টিকেল 16 কে ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তার জন্য সাফিস ইট টু সে, যথেষ্ট এটা বলার যে অ্যাপয়েন্টমেন্ট দ্যাট হ্যাভ বিন মেড ইন ভায়োলেটিং আর্টিকেল 14 and 16 আর ডিক্লার্ড অ্যাজ ক্যান্সেলড। বোঝা গেল? ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকম ভাবে করা যায়, কিন্তু লাইন সেটাই থাকে, স্টেটমেন্ট সেটাই থাকে। স্টেটমেন্টটাকে বিটুইন দ্য লাইন্স, স্টেটমেন্টটাকে ডিপলি পড়ে বুঝতে হবে। এত বড় একটা ভার্ডিক্ট, তার মধ্যে সিঙ্গেল একটা স্টেটমেন্টকে নিয়ে এসে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে যে হই হই করে সরানো হচ্ছে, সেটা ভয়ঙ্কর। আমি সেটাকেই তুলে ধরতে, পয়েন্ট আউট করতে, রুল আউট করতে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য। ওকে, ইলিগালিটিস অফ দ্য এন্টায়ার প্রসেস, পয়েন্ট নম্বর 334, প্লিজ নোট ডাউন ইট। ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস, ইলিগালিটিস কি কি হয়েছে এবার বলছে। 335 নম্বর প্যারাতে বলা আছে এসএসসি অ্যাপয়েন্ট করেছিল নাইসাকে। 2 নম্বর পয়েন্টে আছে নাইসা আবার স্ক্যানটেককে অ্যাপয়েন্ট করেছিল। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে এসএসসি নাইসাকে অ্যাপয়েন্ট করেছিল, নাইসা স্ক্যানটাকে অ্যাপয়েন্ট করেছিল, এসএসসি এটা ব্যাপারে জানতো না, ঠিক আছে। এবং 4 নম্বরে বলা আছে এসএসসি অরিজিনালকে ডিস্ট্রয় করে দিয়েছে, প্রিজার্ভ করে রেখেছিল সার্ভারে, কিন্তু সিবিআই কোনো পায়নি। 6 নম্বরে বলা আছে যদিও ডিস্ট্রয় করা হয়েছে ইমেজ প্রিজার্ভ দ্য সার্ভার অফ এসএসসির ওখানে সার্ভার করা ছিল, উইদাউট দ্য স্ক্যান মিরর ছিল না সার্ভারে সেভ করা। 7 নম্বরে বলছে এসএসসি প্রোভাইডেড স্ক্যান ওএমআর সিট অফ আরটিআই, কিন্তু আবার আরটিআই অ্যাপ্লিকেন্টের এগেনস্টে যখন আবার স্ক্যান কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল তখন আবার কোথা থেকে পেয়েছিল, এটাও একটা প্রশ্ন চিহ্ন। অ্যাপয়েন্টমেন্টস অফ হায়ার দেন দ্য লোয়ার, এটা করা হয়েছে 4 ক্যাটাগরিতে, যতগুলো ভ্যাকেন্ট তার থেকে বেশি। 9 নম্বর আছে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া হয় যারা প্যানেলে ছিল না। 10 নম্বরে আছে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছিল বা ইকুইভ্যালেন্ট টু ব্ল্যাঙ্ক ওএমআর ফলস
রং অ্যান্সার কি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হ্যাড বিন গিভেন পার্সন আফটার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল অ্যাসপিয়ার অফ দ্য প্যানেলের এগেনস্টে। 12 নম্বর পয়েন্টে আছে পার্সন লোয়ার র্যাঙ্কে যারা ছিল তারা র্যাঙ্ক জাম্প করে হায়ার র্যাঙ্কে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। 13 নম্বর পয়েন্টে আছে মেরিট লিস্ট দেওয়া হয়নি ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ। 14 নম্বরে বলছে অ্যাসপিয়ার অফ দ্য প্যানেলের পরে কাউন্সিলিং হয়েছিল। 15 নম্বরে বলছে total beneficiaries eligibilities are yet to be identified and rendered improvable given the state of SSC board and state. এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও একটা টেবিল দিয়ে দিয়েছে। 16 নম্বরে বলছে এসএসসি সুপার নিউমেরারি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল এতগুলো জিনিস জানার সত্ত্বেও সেটার ব্যাপারে। এবং 17 নম্বরে বলছে যে এই 4 ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট যে হয়েছিল সেটা পুরোপুরি ইন লেটার অ্যান্ড স্পিরিটের অনুযায়ী হয়নি। মডেল কোড অফ কন্ডাক্ট of SSC or SSC rules regulation হিসাবে হয়নি, সেটা এগেনস্ট দ্য পলিসি এগেনস্ট দ্য পাবলিক ইন্টারেস্ট। তো এই 17টা পয়েন্টের উপর বেস করে এবার যেগুলো ভার্ডিক্ট দিয়েছে ডাইরেকশন দিয়েছে তার মধ্যে আবার লুকিয়ে আছে ওই যে কথাটা বললাম যে OMR এর উপর বেস করে রিপ্যানেল হবে আবার। ঠিক আছে, 14 এবং 16 আর্টিকেল অনুযায়ী একমাত্র তারাই নাল অ্যান্ড ভয়েড হবে যারা 14 এবং 16 আর্টিকেলকে ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ঠিক আছে, তার মানে কারা? পারপেট্রেটরসরা, যারা ম্যানিপুলেটিভ ওয়েতে পেয়েছে, এক্সপায়ারি ওয়েতে পেয়েছে এবং এক্সট্রা ওয়েতে পেয়েছে। ক্লিয়ার? ডাইরেকশন বলছে ইন ভিউ অফ দ্য ডিসকাশন অ্যাবভ দ্য উই ইস্যু দ্য ফলোইং ডাইরেকশনস। রিট পিটিশনস অ্যাপিয়ারিং ইন দ্য মান্থলি লিস্ট অফ মার্চ। আচ্ছা, মার্চের মধ্যে যে লিস্ট রিট পিটিশন হয়েছিল সেগুলো গ্রান্ট করা হচ্ছে না। অল অ্যাপয়েন্টমেন্টস গ্রান্টেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনভলভ বিং ভায়োলেটিভ অফ আর্টিকেল 14 and 16 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ডিক্লেয়ার্ড। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট 2 নম্বর। অল অ্যাপয়েন্টমেন্টস, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট, মানে সমস্ত বলতে সমস্ত না, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট যেগুলো গ্রান্টেড ইন দ্য সিলেকশন প্রসেস, গ্রান্ট করা হয়েছে সিলেকশন প্রসেসের মাধ্যমে, ইনভলভ বিং ভায়োলেটিভ অফ আর্টিকেল 14 and 16, যেগুলো অ্যাপয়েন্টমেন্ট ইনএক্সট্রিকেবলি ইনসেপারেবলি ইনভলভ হয়ে আছে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16কে ভায়োলেট করে, ওই 334 নম্বর প্যারার ডিক্টো ইন্টারপ্রিটেশন এখানে আবার ডাইরেকশনে করা হয়েছে। তো এই ডাইরেকশনের কথা অনুযায়ী যদি আমরা চলি তাহলে পুরো প্যানেলেই ক্যান্সেল, যেটা বিভিন্ন রিউমার ছড়িয়ে পড়ছে এই 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 2 নম্বর পয়েন্টের উপর বেস করে। কিন্তু যদি আমরা পুরো ভার্ডিক্টটা দেখি, স্পেশালি 334 নম্বর প্যারা, সেখানে কি বলা আছে আমি বারবার রিপিট করছি যে 14 এবং 16 এগেনস্টে যেই রিক্রুটমেন্টগুলো হয়েছিল, 14 এবং 16কে ভায়োলেট করে যেগুলো হয়েছিল সেগুলোই নাল অ্যান্ড ভয়েড, বাকিটা না। সেটাই ইন্টারপ্রেট করেছে আবার, রিপিট করেছে আবার 2 নম্বর ডাইরেকশনে। All appointments granted in the selection process involving violative of Article 14 and 16 of the Constitution of India are declared null and void and cancelled. সেগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলড করা হচ্ছে। সেগুলো অ্যাপয়েন্টমেন্ট কি টেবিলে দেওয়া আছে, 340 নম্বর প্যারাতে পুরোপুরি টেবিল অনুযায়ী দেওয়া আছে, এবং 371 নম্বর প্যারাতে আরো ডিটেলস দেওয়া আছে এক্সট্রা অ্যাপয়েন্টমেন্টস আর কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো আছে যেগুলো সিবিআই স্ক্যানারে ধরা পড়েছে। ক্লিয়ার? আর বাকি পয়েন্টগুলো ইন্টারপ্রেট করার কোনো প্রয়োজন আমি মনে করছি না, কেননা এটার উপর পয়েন্ট করেই গতকাল থেকে মিডিয়া হাইপ হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর তো 12% সুদ হিসাবে দিতেই হবে। এগুলো ডিআই দেখবে, ডিএম দেখবে, বিভিন্ন রকম বডি দেখবে। ঠিক আছে, সিবিআই যে কাউকে ইন্টারোগেট করতে পারবে। ঠিক আছে, সিবিআই রিপোর্ট করবে 3 মাসের মধ্যে এই ব্যাপারগুলো, এবং 3 মাসের মধ্যে ইনসুইং লোকসভা ইলেকশন 15 দিনের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করতে হবে। কোন রিক্রুটমেন্ট প্রসেসটা? রিপ্যানেলিং ফ্রম দ্য ভ্যালিড ওএমআরস। আশা করি সবাই বুঝতে পারলেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, যদি অথেন্টিক মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সব কনসার্ন টিচার্স, ডিপ্রেস টিচারদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং কিছুটা সাই অফ রিলিফ তারা পেতে পারে অ্যামিডিস্ট দ্য তথ্য বিস্ফোরণ, অ্যামিডিস্ট দ্য বোম্বাস্টিক নিউজ অ্যান্ড দ্য মিসইনফরমেশন নিউজ। থ্যাংক ইউ।